নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ 20 জুন, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সারা পশ্চিমবঙ্গ সহ জলপাইগুড়ি জেলা ও মালবাজার মহকুমায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো দিনটি। আজ জামাই ষষ্ঠী। সন্তানদের মঙ্গল কামনায় জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালী মন্দিরে ষষ্ঠী পুজো দিতে দেখা গেল মহিলাদের উপচে পড়া ভিড়। সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। শনিবার বিকেলে এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান, অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি আরও বর্ণময় হয়ে ওঠে। বিশেষ করে ছোটদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করে। অনুষ্ঠানের বক্তারা পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস তুলে ধরেন এবং এর গুরুত্বপূর্ণ ভূমিকার সম্পর্কে আলোকপাত করেন। উল্লেখ্য, 1947 সালের 20 জুন অবিভক্ত বাংলার আইনসভায় একটি ঐতিহাসিক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেই ভোটে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলা বিভক্ত হবে কিনা। ফলস্বরূপ হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাংশ ভারতের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে গঠিত হয় এবং পূর্বাংশ পৃথক হয়ে পড়ে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গের জন্ম প্রক্রিয়ার সূচনা হিসেবে স্মরণ করা হয়। সেই স্মৃতিতে সম্মান জানাতেই প্রতি বছর এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এই প্রেক্ষাপটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ। আজকে 20 জুন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার জন্যে নির্দেশিকা দেওয়া হয়েছে। পুষ্প দিয়ে আমরা ওনাকে স্মরণ করলাম। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমরা এসব করছি। মানে শ্যামাপ্রসাদ মুখার্জির ওনাকে স্মরণ করে আমরা করেছি। ছাত্রছাত্রী আমরা কালচারাল প্রোগ্রাম করছি। কালচারাল প্রোগ্রাম আমরা বিভিন্ন ধরনের আমাদের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক বিষয়গুলো আমরা তুলে ধরছি। আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন জেলা গ্রন্থাগার জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্যকে উদযাপনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সমূহ হল পুস্তক প্রদর্শনী, পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য বিষয়ক গ্রন্থের প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, পশ্চিমবঙ্গের ইতিহাস, ভূগোল, সাহিত্য, বিশিষ্ট ব্যক্তিত্ব, উৎসব ও সংস্কৃতি বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজকে আমরা জলপাইগুড়ি জেলা গ্রন্থাগারে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি। আজকে আমাদের এখানে আমরা সেই জন্য পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি এবং গৌরবকে তুলে ধরার জন্য একটি বইয়ের এক্সিবিশন, তার সাথে সাথে কুইজ প্রতিযোগিতা এবং বক্তব্য প্রতিযোগিতারও আয়োজন করেছি। প্রতি বছর করা হয় না, এবছরই প্রথম শুরু হলো, এবছরই প্রথম করা হয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের প্রত্যেকটি লাইব্রেরিতেই এই অনুষ্ঠানটি করা হয়েছে। আমি নিজেই চোরপাকড়ি বলে একটি জায়গা আছে, সেখানকার লাইব্রেরিতেও প্রোগ্রামটি করে এসেছি। এখন ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে প্রোগ্রামটি চলছে। ভালো লাগছে। মনে না করে দিয়ে আপনার নামটা? আমার নাম অদিতি রায়। আমি অ্যাকচুয়ালি হলো রুরাল লাইব্রেরিয়ান, কিন্তু তার সাথে ডিস্ট্রিক্ট লাইব্রেরি চার্জেও রয়েছে। পশ্চিমবঙ্গ দিবসে ওদলাবাড়িতে এসসি মোর্চার নতুন পার্টি অফিসের উদ্বোধন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার ওদলাবাড়ি বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার নতুন পার্টি অফিসের জাঁকজমকপূর্ণ উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিকেল প্রায় 3টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক অনুষ্ঠানে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। যুব থেকে প্রবীণ সব বয়সের কর্মী সমর্থকেরাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলনের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পার্টি অফিসের কার্যক্রমের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসসি মোর্চার রাজ্য সম্পাদক অখিল সরকার বলেন, আজ এসসি মোর্চার পার্টি অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো।
এখানে বিজেপি সকল কর্মীদের আমন্ত্রণ রইল। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আমাদের মূল দায়িত্ব সাধারণ মানুষের পাশে থাকা এবং মানুষের জন্য কাজ করা। তিনি আরো জানান, আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ওদলাবাড়ির বিধানপল্লী মাঠে কর্মসূচির আয়োজন করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে কর্মসূচিটি ওদলাবাড়ি দুর্গা মন্দিরে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রবীণ নেতা ও কর্মীরা। তাদের মধ্যে ছিলেন বাবলু পাল, নিরঞ্জন পাল, ভুবনেশ্বর ঠাকুর, শ্যামল বিশ্বাস, অনন্ত সিংহ রায় এবং অনন্ত মল্লিক, ব্রিজমোহন ঠাকুর, মনোজ চ্যাটার্জি সহ অন্যান্যরা। সাথে সাথে নতুন পার্টি অফিস উদ্বোধন হলো। এটা এসসি মোর্চার পার্টি অফিস হলো। সেখানে সবারই আমন্ত্রণ রইল, মোর্চা হোক, মাদার হোক, সবার, এবং বিশেষ করে জনগণের যারা আজকে আমাদের জিতিয়ে এনেছেন সবাইকে সাদর আমন্ত্রণ আমার নতুন পার্টি অফিসে। না, আমার এসসি মোর্চার তো হবে, এবং যদি মনে করে মাদাররা এখান থেকে করতে পারে, অসুবিধা নাই। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই জন্য যে সবাই আসুক, আমরা একসাথেই কাজটা করি, এবং একসাথে তো আছি। আজকে শুক্রাদ আসতে পারেনি, বিশেষ কারণে কোথায় গেছে, মন্ডল প্রেসিডেন্ট আমাদের ইয়ের বাইরে আছে, লোকেশনের বাইরে আছে, যে জন্য উনি আসতে পারেন। আমি সেটা বলে দিলাম সেই জন্য যে উনি আসতে পারছেন না, পরবর্তীকালে বলছেন আসবেন 2-1 দিন পরে, যদি মন্ডল প্রেসিডেন্ট লোকেশনে আসেন তারপরে আসবেন। আগামীকাল যেমন যোগ দিবস আছে, আমরা আগামীকাল যোগ দিবস পালন করব। মাঠে করতে যাচ্ছে, যদি ওয়েদার ভালো থাকে মাঠে করতে পারি, না হলে দুর্গা মণ্ডপে করব কালকে সকাল 8টা থেকে। সেটাও ঘোষণা করে দিলাম। আর সাধারণ কর্মীদের জন্য দেখি, এখন পার্টি ক্ষমতায় আসছে, আগে বিরোধী ছিলাম তখন আলাদা ব্যাপার ছিল, এখন একটু মানে ধীরস্থিরভাবে আমাদের পাও ফেলতে হবে, কথা বলতে হবে, কারণ আমরা এখন বিরোধী না, এখন আমরা সরকারের অনেক কাজ, যে কাজগুলো আমাদের জনগণের জন্য করতে হবে আগামী দিনে। সিসি ক্যামেরা থাকার কারণে চুরির হাত থেকে রক্ষা পেল মন্দিরের টাকা পয়সা সহ সোনার গহনা। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী লোটা দেবী মন্দিরে গতকাল রাতে বৃষ্টির সময় বেশ কিছু দুষ্কৃতী মন্দিরের ভেতরে ঢুকে চুরি করছিল, আর সেই ছবি সিসি ক্যামেরায় দেখতে পায় মন্দির কর্তৃপক্ষ সদস্যরা, এবং সাথে সাথে তারা মন্দিরে ছুটে যায়। এসে দেখে দুষ্কৃতীরা চুরি করছিল। যদিও একজনকে ধরতে পারলেও বাকি দুজন পালিয়ে যায়। এর ফলে চুরি যায় কিছু টাকা, তবে রক্ষা পায় মন্দিরের সোনার অলংকার। এই ঘটনায় পুলিশকে অভিযোগ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। পুলিশ এসে তদন্ত শুরু করে দিয়েছে। আমি লোটা দেবী পূজা কমিটির সদস্য বরুণ চৌধুরী বলতেছি। গতকাল রাতে 10টা 20 নাগাদ প্রচুর বৃষ্টি পড়ছিল সেই সময়, এবং প্রচুর বৃষ্টি পড়াতে ওখানকার আমাদের তো সিসিটিভি ক্যামেরা মন্দিরে লাগানো আছে। ওই সিসিটিভি ক্যামেরায় আমাদের মোবাইলে কিছু সদস্য দেখে ফেলে যে মন্দিরে চুরি হচ্ছে। তখন আমাদের সদস্যরা সব নিজেদের উদ্যোগ নিয়ে মন্দিরের প্রান্তরে গিয়ে সামনে চুপি চুপি সারে গিয়ে দেখে যে না, সত্যি ভিতরে মন্দিরে 3 জন চুরি করছে, এবং আমরা গিয়ে ওখানে দ্রুত বেগে গিয়ে একজনকে ধরতে পারি, এবং একজনকে ধরে আমরা পুলিশ প্রশাসনের হাতে তুলে দিই, আর 2 জন পলাতক, এবং তাদেরকে এবং মন্দিরের ভিতরে যে প্রণামী বাক্স ছিল সেটা ভাঙা হয়েছে। এই প্রণামী বাক্সতে 5-6 হাজার টাকার মতন ছিল আমাদের আনুমানিক একটা মানে হিসাব। সেই প্রণামীটা ভেঙে টাকাটা সম্পূর্ণভাবে আমাদের মন্দির থেকে নিয়ে গেছে, এবং মন্দিরের ভিতরে তারা আরেকটা গ্রিল ভেঙে মায়ের যে সোনা গয়না ছিল তার ভিতরে যাওয়ারও চেষ্টা করেছে, কিন্তু সেই প্রচেষ্টা তাদের বিফল হয়েছে। জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী ভ্রামরী দেবী মন্দিরে সোনার অলংকারের হিসেব নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বর্তমান মন্দির কর্তৃপক্ষের দাবি, ভক্তদের দান করা একাধিক স্বর্ণালংকারের সঠিক হিসেব মিলছে না। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভক্তরা মায়ের উদ্দেশ্যে সোনার চোখ, টিপ, তিতলি সহ বিভিন্ন অলংকার দান করলেও তার কিছু অংশের সন্ধান বর্তমানে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মন্দিরের প্রাক্তন পরিচালন কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে। বর্তমান কর্তৃপক্ষের দাবি, একসময় মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও বাবলু রায়। তাদের আমলের হিসেব নিকেশ নিয়েই প্রশ্ন উঠেছে বলে অভিযোগ। তবে উল্লেখ্য, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে বর্তমান মন্দির কর্তৃপক্ষের বক্তব্যের ভিত্তিতে করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এই প্রতিবেদনে তথ্যের দায়ভার সংশ্লিষ্ট অভিযোগকারীদের। হলো 1000-1200 এরকম পিস আছে টিকলি হিসেবটা দেখালেন ডায়েরিতে, এই সোনাগুলো গেল কোথায়? হ্যাঁ, এই কথাটাও আমাদেরও নতুন কমিটি কথাটা এই মানে এই সোনাগুলো যেই বিগত মানে 17 সালের হিসাবটাও দিতে পারেনি, 18-19-এর হিসাব দিতে পারেনি। এই সোনা তখনও তো নিশ্চয়ই ভক্তবৃন্দ আসছে, ওনারাও তো সোনা গোনা নিশ্চয়ই কিছু না কিছু তো দিয়ে গেছে।
সেই সোনাটা উনি হিসাব দিবেন। আপনাদের কি আশঙ্কা যে যেহেতু উনি কৃষ্ণদাসের লোক ছিল আপনারা বলছেন, তাহলে এই সোনা কৃষ্ণদাসের বাড়িতেও আছে বা থাকতেও পারে, কার বাড়িতে থাকতে পারে, ওই কৃষ্ণদাসের কাছেও থাকতে পারে, উনি তো সভাপতি ছিলেন, থাকতেও পারে, না থাকার বলা যাবে না। পুরনো ক্যাশিয়ারের বাড়িতে আজকেও তো আপনারা গিয়েছিলেন, হ্যাঁ, টাকা আজকে- কি ফেরত পেলেন? না, টাকা ফেরত দেয়নি। উনার মিসেস বলছেন যে আমাদের কমিটির নামে উনি চিঠি করবেন। তো এখন আমরা ওই চিঠির অপেক্ষায় আছি, কি চিঠি পাঠান উনি দেখব, দেখে তারপরে সিদ্ধান্ত আমরা করি। আমরা মন্দির থেকে যেটা জানতে, ওনাকে ডাকা হয়েছিল হিসাব দেওয়ার জন্য। হ্যাঁ। তো আপনারা যখন মিটিং করছিলেন উনি পালিয়ে গেলেন কেন? পালিয়ে গেলেন, এখন রাজনৈতিক কারণ বা অন্য কিছু কারণও হতে পারে, কিন্তু হিসাব দিতে দিতে উনি বললেন যে আমার মিসেস অসুস্থ, হসপিটালে নিয়ে যাব বলে তড়িঘড়ি সই করে উনি বাইরে হয়ে গেলেন। এই অবধি আমাদের হিসাবপত্র আছে এখন। আগামী দিনে কি আপনার এই সোনা এবং টাকার হিসেব না পান, তাহলে আপনারা কি করবেন? হ্যাঁ, আমরা কমিটি থেকে পক্ষ থেকে তো পদক্ষেপ নিব, আইনি পদক্ষেপ নিব। সেক্ষেত্রে কি মামলা করা হবে বা এরকম? হ্যাঁ, 100বার কমিটি সিদ্ধান্ত করলে মামলা করব আমরা। কি নাম আপনার? আমার নাম চঞ্চল ছেত্রী। কি দায়িত্বে আছে? আমি বর্তমান কেশিয়ারি রূপে আছি। তিস্তা নদীর চরে চাষাবাদ করা কৃষকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে রঞ্জিত দাসের বিরুদ্ধে। অভিযোগ, চরে চাষ করতে হলে কৃষকদের নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হতো এবং সেই টাকা রঞ্জিত দাসের কাছেই জমা দিতে বাধ্য করা হতো। স্থানীয় কৃষকদের দাবি, এই বিষয়ে বেশ কিছুদিন আগেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় রঞ্জিত দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে অভিযোগের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তিস্তা নদীর সংলগ্ন এলাকায় বহু বাসিন্দা ও কৃষক একত্রিত হয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হাজির হন। তারা অভিযুক্ত রঞ্জিত দাসকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, রঞ্জিত দাস স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ সহযোগী তথা ডানহাত হিসেবে পরিচিত এবং তার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই অর্থ আদায়ের কাজ চালিয়ে গিয়েছেন বলে দাবি করেন তারা। আপনার নাম না? আমার নাম ভগীরথ দাস, বাড়ি? বাড়ি টাকিমারি। আমার কি সমস্যা কি হয়েছে? সমস্যা হয়েছে জমি মাফিয়া রণজিৎ দাস, ও জোর জবরদস্তি এত বছর মানে আমাদের থেকে টাকা পয়সা নিত, মানে টাকা পয়সা নিয়ে জমিগুলো চাষ করতে দিত না, এই ধরনের কেসে রণজিৎ দাস দিয়ে আজকে আমরা আইসি সাহেবের কাছে এসেছিলাম। আইসি সাহেব বললো যে ঠিক আছে, তোমাদের জমি তোমরা যেহেতু পেয়েছো, তোমরা এখন চাষবাস করো, কারো জমিতে কেউ যাবে না, এটা পরে দেখছি। রণজিৎ দাসকে কৃষ্ণ দাসের বাহিনী। আজকে কি আপনারা লিখিত অভিযোগ দিলেন? হ্যাঁ, লিখিত অভিযোগ দিয়েছি 2 তারিখ দিয়ে। আজকে পুলিশ গিয়েছিল, যাওয়ার পর মানে ইনভেস্টিগেশন করে আসলো। তা আজকে আপনারা কেন এসেছেন? আজকে এসেছিলাম, আমাদের আশিস সাহেব মানে স্যার আসতে বলেছিল, আমরা ওই জন্য এসেছি। তো কি বললেন? উনি বললো যে ঠিক আছে, জমি তোমরা এখন পেয়েছো, তোমরা চাষবাস করো, এখন কেউ যাবে না, তোমরা চাষবাস করো। এই রণজিৎ দাস কি কৃষ্ণ দাসের সম্পর্কে কেউ হয়? না, সম্পর্ক কিছু ছিল না, ওর মানে বাহিনী তৈরি করে রেখেছিল চোরের জন্য। ওর হ্যাঁ ডানহাত, ওটা ওর বাহিনী তৈরি করে রেখেছিল ওইখানকার টাকা পয়সা ওঠাবার জন্য সব কিছু। সমস্যা হচ্ছে যে আমাদের কাছে যে 8-10 হাজার টাকা 5 হাজার টাকা চুরি করে নিয়ে যে গেল, তার তো দেখা আমরা পেলামই না। এবং কি যে কেস যে করা হয়েছে তার সেই আসামিগুলো কেন তোলা হয় না, এইটা সুরক্ষার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমরা এই যে অফিসারের কাছে 5-10 হাজার টাকা কে নিয়েছে? রঞ্জিত দাস নিয়েছে। সে হলো কি কৃষ্ণ প্রধানের হচ্ছে গায়ে বাম হাত ডাইন হাত। কিসের জন্য নিয়েছে? এটা হলো ডোনেশন যদি না দাও তাহলে পরে তোমাদেরকে মাইরে খেদিয়ে তাড়িয়ে দেবো, এইরকম কথা আমাদেরকে বলে, হুমকি দেখায়। এমনকি দেখতে দিনে সব সময় হুমকি। এত হুমকি কেন? এবং কি যে গরু বাছুর ছেড়ে দিয়েও অত্যাচার, বাড়ি ঘরে তাড়া দিলে বলে বলছে যে তোমাদেরকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে তাড়িয়ে দেবো এখান থেকে, তোমরা হাঁটাও বাঁশের গাড়ি, এইরকম ভাবে আমাদেরকে বলে। কিন্তু কেন এরকম কথা বলে? আর এই যে আমরা এত লোকগুলা কেস করেছি, কেসের একটা পদক্ষেপ এবং কি যে আমাদেরকে ডায়েরি দিয়েছে ঠিকই, কিন্তু কেস হয়েছে কিন্তু আসামি তোলা হচ্ছে না কেন? এই জন্যে আবেদন করছি এইখানে এসে, থানায় এসে, কেন আমাদের করা হলো না। আপনার নামটা কি বললেন? আমার নাম হচ্ছে গজেন বসাক। জামাই ষষ্ঠী উপলক্ষে সকাল থেকেই মহিলাদের উপচে পড়া ভিড় যোগমায়া কালী মন্দিরে। আজ জামাই ষষ্ঠী, সন্তানদের মঙ্গল কামনায় জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালী মন্দিরে উপচে পড়া ভিড় দেখা গেল ষষ্ঠী পুজো দিতে। সকাল থেকেই যোগমায়া কালী মন্দিরে অসংখ্য ভক্তরা জামাই ষষ্ঠীর পুজো দিতে পুজোর ডালি নিয়ে যায় এবং পুজো দিতে পাখা, বিভিন্ন রকমের ফল, ফুল, সুতো নিয়ে ষষ্ঠীর পুজোয় অংশগ্রহণ করে।
তবে ষষ্ঠীর পূজায় বিশেষ কিছু রীতি রয়েছে, যা শোনা গেল কিছু প্রবীণ মহিলা যারা এই পুজো দিতে আসে তাদের থেকে। এটা আমাদের একটা উপাচার, ষষ্ঠী পূজা, যাদের ছেলে মেয়ে থাকে তারাই পুজো করে। সেটা কিভাবে করছেন, কি কি আনছেন? অরণ্য ষষ্ঠী বলে। এটা মানে সন্তানদের ভালো ডাক্তার জন্মের জন্য, সন্তানরা যেগুলো ভালো থাকে। আর এছাড়াও আমার সব পশু পাখি সবাই ভালো থাকে। কিভাবে আপনারা সেটা পুজো করে থাকেন? সব হ্যাঁ, কিভাবে পুজো হয়, কি কি আনেন? মানে একটা ঝুড়ির মধ্যে আম, কাঁঠাল, এক ছড়ি কলা। আমি তো সেই সমস্ত কিছু নিয়ে আসেন, মানে আমি হ্যান্ডিক্যাপ্ট বলে আমি পাখা, সন্দেশ, সুতো এগুলো আমি নিয়ে আসি। পাখাটা কেন আনেন? পাখা কেন আনেন? পাখাটাকে ষাটের জন্য, সন্তানদেরকে ষাটের জন্য, ঠাকুরকে মা ষষ্ঠীর জন্য ষাটের জন্য। কেমন ভিড় দেখছো আজকে? কেমন ভিড় আছে? ম্যাক্সিমাম ভিড় আছে, অনেকক্ষণ পরে আমি পুজোটা। জলপাইগুড়ির বোদাগঞ্জ ও রংধামালি সংলগ্ন তিস্তার চর যেন এখন হাতিদের নতুন আকর্ষণ কেন্দ্র। প্রায় প্রতিদিনই বুনো হাতির পালের দেখা মিলছে এই এলাকায়। স্থানীয়দের মতে 2023 সালের পর থেকে তিস্তার বিস্তীর্ণ চর জুড়ে হোগলা ও ভাবনি ঘাসের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাহাড়ি এলাকা থেকে ভেসে আসা বীজ থেকেই স্বাভাবিকভাবেই জন্মেছে এই ঘাস। বিশেষ করে হোগলা গাছের নিচের সাদা নরম ও মিষ্টি অংশ হাতিদের অত্যন্ত প্রিয় খাদ্য। সেই টানেই জঙ্গল ছেড়ে চরাঞ্চলে চলে আসছে গজরাজের দল। শুধু খাদ্যই নয়, ঘাস খাওয়ার পর তিস্তার জলে স্নান করতেও দেখা যায় তাদের। তবে এই আকর্ষণের ফলে বাড়ছে মানুষ হাতির সংঘাতের আশঙ্কা। কারণ একসময় হাতির করিডোর এখন সবজি চাষের জমিতে পরিণত হয়েছে। ফলে হাতির আনাগোনায় ফসলের ক্ষতির ভয় বাড়ছে কৃষকদের মধ্যে। বন্যপ্রেমী ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। আগত না ছিল, আগত বেশি ছিল। কি কাজ করেন আপনি? কি করবো, বা গরু বাসে থাকি বা বাড়িতে বসে থাকি। বাড়িতে বসে থাকেন। হাতি এই এলাকায় হাতি আসে? হাতি তো আসে। এটা কোন এলাকা? গরিকন। হাতি আসে? কত হাতি আসে? হাতি মেলা আছে। তাও মানে 200 উপরে হবে। এত হাতি কি খায় সেই এলাকায়? হলা, ভুট্টা, যেগুলা করে ওইগুলা খায়। হোগলা খায়? কোন অংশটা খায় হোগলা? ওগুলো মুথার উঠাবে, মুথারে খাবে। কেমন খায় হোগলার মতো? মিষ্টি মিষ্টি, লম্বা, সাদা সাদা। আর কাশিয়া? কাশিয়া সাদা সাদা মুড়াটা, মুথাটা। কেন খায়? আগে খাইতো এইসব মিঠা করে ওগুলা, মিষ্টি 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 মিষ্টি। কি নাম আপনার? বিষ্ণু মুন্ডা। এই এলাকায় তো ধান ধান থাকে, ভুট্টা থাকে, এইসবে খায়। তার সাথে যখন ভুট্টা টুট্টা শেষ হয়ে যায়, ওই কাশিয়া, হোগলা, নল ওইগুলো খায়। এই কাশিয়া স্বাদ কেমন বা কি? স্বাদ আর কেমন, মিষ্টি পাবে। মিষ্টি কি? কাশিয়ার কোন অংশটা খায়? কাশিয়া মাঝখানে খায়। মানে মাঝখানে যেটা উঠে আসলো সেটাই খাবে। মাথাটা খাবে না? মাথাটাই খাবে, আর ওই নিচেরটা ওটা থেকে যায় অনেক সময়। আর যদি না থাকলে ওইটাকে উঠে খায়। আর হোগলা কিভাবে খায়? হোগলা ওই কাশিয়ারের মতো খায়। ওগুলা ধারালো না? 2-5টাতে না, ধারালো থাকলেও ওদের কাছে ধারালো কোনো ব্যাপার না। কি নাম আপনার? মোহনলাল রায়। মোহনলাল রায়। উত্তরের সংবাদে এখন সময় বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES,
BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয় বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। জলপাইগুড়ির তিস্তা নদীর চরে হাতির পাল অবস্থান করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার কৃষকেরা। প্রায় 1.5 থেকে 2 মাস ধরে 40 থেকে 50টিরও বেশি হাতি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জালিয়াপাড়া এলাকা তিস্তা চরে নিজেদের বিচরণ ক্ষেত্র তৈরি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই পরিস্থিতিতে কৃষিকাজ কার্যত বন্ধ হওয়ার মুখে। নদীর চরে শুকোতে দেওয়া বাদাম, ভুট্টা সহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকেরা সেগুলি নৌকায় করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। অনেকেই জানিয়েছেন চরে অস্থায়ীভাবে তৈরি ঘরবাড়ি ছেড়ে ফসল সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কৃষকদের একাংশের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে চরে চাষাবাদ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় হাতির আক্রমণের আশঙ্কা থাকায় তারা নিরাপত্তার স্বার্থেই আগাম সতর্কতা নিচ্ছেন। এদিকে হাতির অবস্থান ও পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার এলাকায় যান পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন স্পোরের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ পান্ডে জানান, হাতিগুলি আপাতত শান্ত রয়েছে এবং নিজের মতো খাবার সংগ্রহ করে এলাকাতেই অবস্থান করছে। তবে উদ্বেগের বিষয়, কিছু মানুষ ট্রাক্টর নিয়ে এলাকায় ঢুকছেন, বোম ও পটকা ফাটিয়ে হাতিদের বিরক্ত করছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এই ঘটনায় বন দপ্তরের হস্তক্ষেপ জরুরি বলে মত প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা। আচ্ছা, এই যে কি করছেন এখানে? ভুট্টাগুলো নিয়ে আসতেছি। মানে ভুট্টা, বাদাম নাকি? ভুট্টা, বাদাম। কেন এখানে আনলেন কেন? ও ঠাকুরের জন্য। চড়াইটা হাতি, প্রচুর হাতি। প্রচুর হাতি? রাতের বেলা পুরো বাড়ি ঘিরে নেয়। আচ্ছা, মানে যেখানে চরের মধ্যে যে বাড়ি রয়েছে, বাড়িগুলো আছে। আচ্ছা, মানে এখন কি এগুলো মেচিওর হয়েছিল নাকি আগে? মেচিওর হয় নাই, যদিও শুকানো বাকি আছে। এখন এই ডাঙ্গা শুকাবো, চড়ে আর শুকানো যাচ্ছে না, ঠাকুরের অত্যাচারে। কবে থেকে? মানে হাতির জন্য নাকি? হাতির জন্য। কবে থেকে হাতিরা রয়েছে এখানে? 2 মাস। 1 মাস না, বেশি হবে, 2 মাস প্রায়। গৌরীগঞ্জ থেকে শুরু করলে 2 মাস। কি কি রয়েছে? মানে চড়ে ভুট্টা আছে, বাদাম আছে, লঙ্কা, ক্ষেত, সবকিছু আছে। আচ্ছা আচ্ছা, সবকিছু রয়েছে। সবকিছু হয়ে গেছে। সবই কি তারা তাড়াহুড়া করে নিয়ে আসছে? তাড়াহুড়া করে নিয়ে আসছে। কারণটা একটাই হাতির জন্য। হাতির জন্য। মানে ওরা কি খেয়ে নিচ্ছিল হাতি নাকি? খায় না যদিও, কিন্তু ঘর সার পেয়ে ঘিরে, তার আমার মানুষের জন্য যায় না। আচ্ছা, কিছুগুলো খেয়ে নিয়েছে, ভাঙে ভুঙে শেষ করে দিয়েছে মাঠের গুলা। আচ্ছা, কিনা আপনার? কবিনাথ দাস। কোথায় বাড়ি বললেন? এই যে এইখানে বাদে। এই জায়গাটার নাম? জালিয়াপাড়া। কোন অঞ্চল? আসল পাহাড়পুর অঞ্চল। দেখুন, আপাতত দৃষ্টিতে যেটুকু দেখা যাচ্ছে, এখন এখানে মোটামুটি 40 থেকে 50টা হাতি আছে। তার মধ্যে কিছু সাব অ্যাডাল্ট, কিছু বাচ্চা, সব মিলে একটা কমপ্লিট হার্ডি আছে এখানে। হাতিগুলো এখানে তিস্তা চরে আছে, কারো কোনো ক্ষতি করার চেষ্টা করছে না, নিজেদের মতন আছে, খাচ্ছে, থাকছে। অসুবিধা হয়ে যাচ্ছে, কিছু লোকজন ট্রাক্টর নিয়ে রাতের পর ওদেরকে ধাওয়া করার চেষ্টা করছে, ধাক্কাধাক্কি, মানে ওদেরকে ঠেলার চেষ্টা করছে, এই জায়গা থেকে সরানোর চেষ্টা করছে। এখানে চারিদিকে জল আছে এবং এখান থেকে সরে যাওয়ার বা সরানোর কোনোটারই কোনো যুক্তিযুক্ত কারণ নেই। হাতিরা এখানে শান্তিপূর্ণভাবে আছে। বরং দেখা যাচ্ছে যে এই ট্রাক্টরগুলোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাতিরা পরশু রাতেও নদী পার করে, এপাশে বাঁধ পার করে গ্রামের দিকে চলে এসেছিল। এর আগেও একটা হাতি ভুল করে চলে আসছিল। শুধু ট্রাক্টরের সঙ্গে বোম পটকা দিয়ে ওদের উপরে যথেচ্ছভাবে এদের উপরে করা হচ্ছে। বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, ওনারা আজকে ব্যাপারটা দেখবেন, যেহেতু ট্রাক্টর নিয়ে ওদের উপর অত্যাচার করা হচ্ছে। অ্যাকর্ডিং টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, এটা একটা হান্টিং। তো আমি চাচ্ছি আমাদের সংস্থার পক্ষ থেকে
আমরা চাচ্ছি যে এই হাতিরা তাদের স্বাভাবিক যে পরিবেশের মধ্যেই আছে সেখানে নিশ্চিন্তভাবে থাকুক। ওদের ওপর যে ধাক্কাধাক্কি ঠেলাঠেলির চেষ্টাটা হচ্ছে ট্রাক্টর নিয়ে বা বোম পটাকা ছুড়ে, সেটা ইমিডিয়েট বন্ধ করা হোক। এই ব্যাপারে বন দপ্তরের সদর্থক ভূমিকা নেবে, আমরাও বন দপ্তরের সঙ্গে আছি। আমি শ্যামাপ্রসাদ পাণ্ডে, ফাউন্ডার এবং সিইও স্পোর। খারাপ আবহাওয়ার কারণে নতুন শৃঙ্গ অভিযানের পর আজ জলপাইগুড়িতে ফিরল জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের অভিযাত্রীরা। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সিসিকেএন শৃঙ্গ অভিযানের চূড়ান্ত লক্ষ্য পূরণ না হলেও জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের অভিযাত্রীরা সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়ে জয় করলেন 19,000 ফুট উচ্চতার একটি অনামী শৃঙ্গ। আজ জলপাইগুড়িতে আসতেই নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের কর্মকর্তারা সেই টিমকে সংবর্ধিত করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই 17,650 ফুট উচ্চতার প্রথম শিবির ক্যাম্প 1 থেকে 18,400 ফুট উচ্চতায় দ্বিতীয় শিবির ক্যাম্প 2 স্থাপন করেন। অবিরাম তুষারপাতে অভিযাত্রীদের তাঁবু প্রায় বরফের নিচে চাপা পড়ে যায়। সারা রাত জেগে থেকে তাদের তাঁবুর ওপর জমে থাকা বরফ সরিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। উল্লেখ্য, নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির মোট 9 জন অভিযাত্রী 1 জুন জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করেন। বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে আজ জলপাইগুড়িতে ফিরে তাদের অভিজ্ঞতার কথা জানান দলনেতা ভাস্কর দাস। ফিরলেন, কতটা সাফল্য আনতে পারলেন আর কতটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা সকলেই জানেন যে 1 জুন আমরা জলপাইগুড়ি থেকে বেরিয়েছিলাম আমাদের 9 জনের অভিযাত্রী দল সিসিকেএন পর্বতশৃঙ্গে বিজয় পতাকা উড়ানোর জন্য। আমরা 1 তারিখে এখান থেকে বেরিয়ে আমরা 8 তারিখে 7 তারিখে বেস ক্যাম্প স্থাপন করি। তারপর বেস ক্যাম্প স্থাপন করার পরে ক্যাম্প 1 আমরা স্থাপন করি, তারপর ক্যাম্প 2ও স্থাপন করি। কিন্তু ক্যাম্প 2 এর পৌঁছানোর পর যেটা হয়েছিল কি যে আমাদের ওয়েদার প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়, প্রায় 12 ঘন্টার মতো কন্টিনিউয়াস স্নোফল হয়। পরিস্থিতি এমন হয়ে যায় যে আমাদের সামিট ক্যাম্পে, যার উচ্চতা ছিল প্রায় 18,000-এর উপরে, তো সেখানে একটা অ্যাভালাঞ্চ সিচুয়েশন চলে আসে। তো স্বাভাবিকভাবেই এই যখন এরকম ধরনের ওয়েদার হয়ে যায় পাহাড়ে, তো কখনোই আমরা আর এগিয়ে যাই না, পিছনের দিকে ফিরে আসি। তো আমরা ডিসিশন নিই যে ক্যাম্প 1-এ আমরা ফিরে আসবো এবং ক্যাম্প 1-এ আসার পরে সেখান থেকে আবার আমরা একটা সেকেন্ড অ্যাটেম্প্ট নেব। কিন্তু ক্যাম্প 1-এ পৌঁছানোর পরেও ওয়েদারের ভালো হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। তো আমরা সেখান থেকেও ব্যাক করে চলে আসি বেস ক্যাম্পে আসার পরেও ওয়েদার খারাপ থাকে। তবে একটা উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে যে আমরা একটা সেকেন্ড থট আমাদের মধ্যে আসে যে আমরা একটা বেস ক্যাম্পের ঠিক পাশেই একটা অন্য পিক ছিল, আননেম পিক। তো সেই পিকটাতে আমরা একটা অ্যাটেম্প্ট নেব। তো সেই লক্ষ্যে আমাদের 3 জন সদস্য অমিত দাস, জনক ঘোষ এবং বিজয় চক্রবর্তী, তারা 3 জন বেরোয় এবং 19,000 ফিটের যে অনামী পিকটা, সেই পিকে আমাদের জলপাইগুড়ির বিজয় পতাকা এবং দেশের পতাকা তুলে ধরে। এটা সত্যিকারের একটা গর্বের বিষয় যে আমরা খারাপ ওয়েদারের মধ্যে পড়ে যাওয়ার পরেও আমরা একটা সেকেন্ড চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং সেই সেকেন্ড চ্যালেঞ্জটা আমাদের সফল হয়েছিল। আমি একটা কথা বলি যে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির অভিযাত্রীদের যে বন্ডিং থাকে, যে টিম স্পিরিট থাকে, সেটা সবসময় হাই থাকে। এবারও সেই হাইটা ছিল এবং সেই জন্যই কিন্তু আজকে এই দুর্গম পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের এই টিম কিন্তু সেকেন্ড যে পিক, সেই পিকে আমরা সফল হয়েছি। কোন পিকে গিয়েছিলেন আপনারা? প্রথমে আমাদের টার্গেট যেটা ছিল সেটা ছিল চাউ কাং নীলদা, যেটাকে সিসিকেএন বলা হয়। কিন্তু পরে যে আমরা পিকটা ক্লাইম্ব করেছিলাম সেটা আননেমড পিক, সেটার কোনো নাম নেই, 19,000-এর একটা আননেমড পিক। প্রাণের ঝুঁকি নিয়ে ফাগু নদী পার করে স্কুলে যাতায়াত পড়ুয়াদের। বর্ষার জলে বেড়েছে দুর্ভোগ। বর্ষার শুরুতেই জল বাড়তে শুরু করেছে কালিম্পং জেলার ফাগু নদীতে, আর সেই নদী পার করেই প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হচ্ছে এলাকার ছাত্রছাত্রীদের। শনিবার এমনই এক উদ্বেগজনক ছবি ধরা পড়ল গরুবাথান ব্লক এলাকায়। জানা গেছে, পাথরঝোড়া, নোয়াম বস্তি সহ আশপাশের একাধিক গ্রামের পড়ুয়ারা গরুবাথানের বিভিন্ন স্কুলে পড়াশোনা করতে আসে এবং ফিরে যায়। সাধারণ সময় ফাগু নদীতে জল কম থাকলেও শুক্রবার রাতের প্রবল বৃষ্টির পর নদীটি জলপূর্ণ হয়ে ওঠে। ফলে স্কুলে পৌঁছতে এবং বাড়ি ফিরতে গিয়ে চরম সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা। স্কুলের ইউনিফর্ম ভিজে যাওয়া এড়াতে অনেক পড়ুয়াকে স্থানীয় বাসিন্দাদের পিঠে চড়ে নদী পার হতে দেখা যায়। তবে এভাবে উত্তাল নদী পারাপার করতে গিয়ে তাদের জীবনের ঝুঁকিও থেকে যাচ্ছে। প্রতিদিনের শিক্ষা অর্জনের পথে এমন বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলে এই সমস্যা প্রকট হয়ে ওঠে। নিরাপদ সেতু বা বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার মানুষ ও স্কুল পড়ুয়াদের। দ্রুত স্থায়ী সমাধানের দাবি তুলেছেন তারা। तो सारा
पोखरीबुङ वासीलाई पनि एकदमै असुविधा गरेको छ। हाम्रो गुरुबथान नै आउनुपर्ने जानुपर्ने धेरै कामहरू लिएर हाम्रो अफिसहरू पनि त्यतै छ। बिडिओ अफिस भयो, हस्पिटलहरू भयो, ग्यासको अफिसहरू भयो, ब्याङ्कको सबै कुरो उतै भएको कारणले गर्दामा हामीलाई एकदम यो रुमजुङ खोलाको पनि इम्पोर्टेन्ट छ र रुमजुङ खोलामा पनि यस्तै खोला बढेकोले गर्दामा उताको नोम फरेस्ट आदमी हम लोग भी तैरने मुश्किल है वो। उसका आगे कौन खोला? उसको फाउ खोला है, उसके बाद तेल खोला आएगा। यहाँ का लोग स्टूडेंट लोग कैसे जाता है? अब बड़ा मुश्किल से जाता है, वो पकड़ के जाता है, गाड़ी तो जा ही नहीं सकता है। अभी ऐसे हालत में वो लोग पार करके जा रहा है स्कूल। इसमें तो दुर्घटना भी घट सकती है। हाँ, घर का गया समय तो दुर्घटना फाउ खोला में हो गया, गाड़ी डूब गया। वो गुरबथान जो स्कूल है वो माल बस्ती में, अभी तो गाड़ी इधर से नहीं जाता है। गाड़ी नहीं जाता है, बहुत मुश्किल है। स्टूडेंट लोग ऐसे हाँ, ऐसे जाता है। मैं भी ले जाकर नहीं जाऊंगा, बड़े गाड़ी होने से वहाँ से। अगर कोई गिर जाए, कोई फंस जाए तो बस मुश्किल हो जाएगा। आपका नाम? मेरा मदन। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর। উৎসবের আমেজে জামাই ষষ্ঠী উপলক্ষে চলে আসুন শ্রী রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে। আমাদের এখানে কলকাতা, নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর থেকে আগত প্রসিদ্ধ কারিগর দ্বারা বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি এবং দই তৈরি করা হয়ে থাকে। এছাড়াও আমাদের কাছে গঙ্গারামপুর, বগুড়ার বিখ্যাত দই পাওয়া যায়। তাই আর দেরি কেন, আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে মালবাজার মহকুমার বিভিন্ন উচ্চ ও প্রাথমিক সরকারি বিদ্যালয়গুলিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রবন্ধ রচনা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ দিবসটি উদযাপন করা হচ্ছে। বিদ্যালয়গুলি শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণে দিনটি উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে। আজকে আমাদের স্কুলে 20শে জুন 2026 পশ্চিমবঙ্গ দিবস আমাদের স্কুলে সরকারি নির্দেশ মোতাবেক আমাদের স্কুলে পালন করা হলো। আজকে আমাদের স্কুলে বাচ্চাদেরকে কুইজ কন্টেস্ট করা হলো এবং এসে রাইটিং করা হলো। আপনার নাম? আমার নাম দেবব্রত রায়, হেড টিচার, দক্ষিণ মধ্যশহর প্রাইমারি স্কুল। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 43.6 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সারা পশ্চিমবঙ্গ সহ জলপাইগুড়ি জেলা ও মালবাজার মহকুমায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো দিনটি। আজ জামাই ষষ্ঠী। সন্তানদের মঙ্গল কামনায় জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালী মন্দিরে ষষ্ঠী পুজো দিতে দেখা গেল মহিলাদের উপচে পড়া ভিড়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.